আমাদের আজকের টপিক হচ্ছে আইসো রিলেটেড যাবতীয় যতগুলো হিসেব ছিল সেগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা একটু আইডিয়া নিব। সেটা হচ্ছে ফার্স্টে একটু খেয়াল করে দেখো, আমরা আইসো রিলেটেড কয়টা টার্ম জানতে পারি। একটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে আমরা একটু পাশ থেকেই শুরু করি, যেহেতু আমাদের অনেকগুলো স্পেস প্রয়োজন পড়বে। তাহলে আমরা ধরছি একটা হচ্ছে আইসোটোপ, আমরা বললাম হচ্ছে আইসোটোপ। তার সাথে আরও একটা টার্ম আমাদের জানতে হয়, সেটা হচ্ছে আইসোটোন। তার সাথে আরও একটা পার্ট জানতে হয়, সেটা হচ্ছে আইসোবার। তার সাথে আরও একটা টার্ম আমরা জানবো, সেটা হচ্ছে আইসো ইলেকট্রন। এই সবগুলো টার্ম আমরা একবারেই মোটামুটি শিখে ফেলার ট্রাই করব। এখন আসো, নর্মালি আমরা যদি সংজ্ঞাগতভাবে বলতে চাই, সেই ক্ষেত্রে আইসোটোপ জিনিসটা কি, যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলি হচ্ছে আইসোটোপ। এবং আইসোটোনের ক্ষেত্রে আমরা বলতে পারি যাদের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা আইসোটোন বলি। এভাবে করে প্রত্যেকটাকে মনে করতে একটু ডিফিকাল্ট হয় আমাদের জন্য, যার কারণে আমরা ছোট কিছু ওয়ে দিয়ে বা টেকনিক ইউজ করে আমরা হচ্ছে খুব ইজিলি এই জিনিসটা মনে রাখার চেষ্টা করব। আর যাদের মোটামুটি অ্যাডমিশনের টাইমেও হয়তো বা দেখবে এই রিলেটেড একটা না একটা কোশ্চেন বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে থাকেই থাকে। তাহলে চলো স্যার আমরা দেখতে চাই যে কিভাবে আমরা মনে রাখতে পারি। প্রথমত খেয়াল রাখবে, আমরা যখনই এই আইসো কথাটা পাবো, এই আইসো শব্দের অর্থ হচ্ছে সেম। আইসো মানে হচ্ছে সেম। টোপ শব্দটা আসছে টোপাস থেকে, এইটা নানান মানে স্থানিক হয়, টোপাস শব্দের অর্থ স্থানিক, এটা থেকে নানানভাবে হচ্ছে ব্যাখ্যায় যাওয়া যায়, এত জটিলতায় আমরা যাব না। সিম্পলি মাথায় রাখবা, যখনই আমরা কি পাবো আইসো মানে সেম, সবগুলা আইসো অর্থই আমাদের কি হচ্ছে সেম হবে, অর্থাৎ এটার অর্থ সেম, এটার অর্থ সেম, এটার অর্থ হচ্ছে সেম। এবার তাহলে আমাদের থাকছে কি, মাথায় রাখবে যখন আমরা কি পাচ্ছি, একটা পি পাচ্ছি, পি মানে হচ্ছে প্রোটন। তাহলে যাদের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো আইসোটোপ, যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো আইসোটোন। আর যাদের, খেয়াল করে দেখো, নর্মালি আমরা যখন কোনো একটা পরমাণুকে প্রকাশ করি, প্রকাশ করার জন্য আমাদের উপায়টা থাকে কি, এক্স একটা মৌল, এক্সের ক্ষেত্রে আমরা নর্মালি এই মাথার উপরে এ দিয়ে হচ্ছে কি বুঝাই, ভর সংখ্যা। আমরা এ দিয়ে বুঝি হচ্ছে ভর সংখ্যা। খেয়াল রাখবে এই ভর সংখ্যার আরও একটা নাম আছে যেটাকে আমরা ব্যবহার করি বা পরীক্ষায় পাবো, সেটাকে হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা আর নিউট্রন সংখ্যা কিন্তু স্যার ভিন্ন। এবং নিচে দেখবে একটা জেড থাকছে, জেড হচ্ছে আমরা বলতে পারি যে পারমাণবিক সংখ্যা। এটাও খেয়াল রাখবে কোনটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, এইটা প্রায় এমসিকিউতে আসে যে নিচের কোনটি দ্বারা আমাদের পারমাণবিক সংখ্যা কিংবা প্রোটন সংখ্যাকে বোঝানো হয়। পারমাণবিক সংখ্যা কিংবা আরেকটা নাম আমরা কি বলছি, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। ওকে, এই জিনিসটা একটু খেয়াল রেখো। এবং প্রোটন সংখ্যা সাধারণত যদি কোনো মৌলের উপরে কিছুই না দেওয়া থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে তার মধ্যে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান। তাহলে এই জায়গাতে যদি আমরা কি দেখি, প্লাস বা মাইনাস দেখি, সেটা দিয়ে সাধারণত তার কি বোঝানো হয়, চার্জ বোঝানো হয়। তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস এম। এটা দিয়ে বেসিক্যালি একটা ইলেকট্রন কি চার্জে চার্জিত আছে সেটা বোঝাতে পারে আর কি। যেমন এই টোটাল পার্টগুলো বোঝার জন্য আমরা ছোট্ট করে একটা জিনিস হচ্ছে, একটা আইডিয়া হচ্ছে একটু নিয়ে নিতে চাই, সেটা হচ্ছে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। আর আইডিয়াটা থাকলে সেই ক্ষেত্রে তোমাদের সলভ করাটা অনেক বেশি ইজিয়ার হবে। যেমন ধরো আমরা যদি বললাম আমাদের কাছে একটা অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের উপরে লেখা আছে হচ্ছে 27, মানে হচ্ছে ভর সংখ্যা 27। নিচে আছে হচ্ছে আমরা বলতে পারি যে 13 এবং চার্জ আকারে দেওয়া আছে হচ্ছে +3। +3 মানে তো চার্জ হচ্ছে গেন +3, মানে 3টা প্রোটন বেশি আছে। এখন স্যার খেয়াল করে দেখি, আমরা একটু আইডেন্টিফাই করি কোনটা দ্বারা কি কি বোঝাচ্ছে, কি কি আছে। প্রথমত এই জায়গায় আমাদের ছিল হচ্ছে গিয়ে কি, উপরে ভর সংখ্যা। তাহলে আমরা বলতে পারি ভর সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা একটু লিখে দিচ্ছি, ভর সংখ্যা A ইজ ইকুয়াল 27। এর সাথে খেয়াল করলে দেখবে নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা আমরা কত পাচ্ছি, প্রোটন সংখ্যা আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি হচ্ছে জেড, জেড দ্বারা প্রোটন সংখ্যাকে বুঝাই, ইজ ইকুয়াল টু 13। মাথায় রাখবে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে বিয়োগ করলে আমরা পাই নিউট্রন সংখ্যা। আর
এই চ্যাপ্টারের ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 9-10-এর অধ্যায় 3 এবং ইন্টারমিডিয়েটের জন্য অধ্যায় 2-এ এই ধারণাগুলো হচ্ছে একটু ব্যাখ্যা করা আছে আর কি। সেই ক্ষেত্রে তোমরা জানবে কোনো একটা পরমাণুর কেন্দ্রকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। তাহলে সামগ্রিক প্রোটন এবং নিউট্রন সংখ্যা যদি 27 হয়, প্রোটন সংখ্যা যদি হয় 13, তাহলে নিউট্রন সংখ্যা কী হবে? অলওয়েজ আমরা বলতে পারি a মাইনাস জেড, দ্যাট মিন্স 27 মাইনাস 13, আমরা বলতে পারি হচ্ছে 14। তাহলে আমরা কি বের করে ফেললাম? নিউট্রন সংখ্যাও বের করে ফেললাম। এর সাথে আরও একটা ধারণা হচ্ছে আমাদের নিতে হয়, সেটা হচ্ছে এটার ইলেকট্রন বা প্রোটন সংখ্যা কত। মাথায় রাখবে যদি এখানে কোনো চার্জ না থাকতো, সে অ্যালুমিনিয়াম, আমাদের এখান থেকে কোনো কি আছে, অ্যালুমিনিয়াম 0 বা কিছু দেওয়া নেই, তার মানে বুঝবা যতগুলা প্রোটন আছে ঠিক ততগুলাই ইলেকট্রন সংখ্যা থাকবে। এই ক্ষেত্রে স্যার খেয়াল করে দেখবা, ইলেকট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই, আমাদের ইলেকট্রন সংখ্যা হবে ইলেকট্রন সংখ্যা ই দিয়ে প্রকাশ করছি আপাতত, খেয়াল করে দেখো। তাহলে আমাদের এটা কি হবে? জেড মাইনাস প্লাস মাইনাস এম ছিল, আমাদের চার্জটা কি ছিল? প্লাস মাইনাস এম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্লাস মাইনাস এম। তাহলে এখন খেয়াল করে দেখো তো স্যার, আমাদের এখানে প্রোটন সংখ্যা কয়টা আছে? প্রোটন সংখ্যা আছে হচ্ছে 13টা, মাইনাস এই চার্জটা কি? প্লাস চার্জ, তাহলে আমরা লিখতে পারি প্লাস 3। তাহলে যোগ বিয়োগ করলে আমাদের থাকছে কি? আমাদের থাকছে হচ্ছে 13 মাইনাস 3, দ্যাট মিন্স 10। তার মানে আমরা এই একটা পরমাণুর মধ্যে যাবতীয় ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং তার সাথে ইলেকট্রন সংখ্যাগুলোও আমরা হচ্ছে কি করে ফেললাম? আমরা হচ্ছে বের করে ফেললাম। এই আইডিয়াগুলা থাকাটা হচ্ছে একটু জরুরি। এখন আসি, এই কথাগুলো বলার আগে একটা গুরুত্বপূর্ণ কথা অলওয়েজ মাথায় রাখবে, কোনো একটা মৌল থেকে সাধারণ বিক্রিয়া বলো বা সাধারণ অবস্থায় প্রোটন সংখ্যা বের হয় না। যদি বের হয় সেই ক্ষেত্রে সেটা একটা তেজস্ক্রিয় মৌল হয়ে যাবে এবং তেজস্ক্রিয়তার কারণে কেন্দ্র থেকে নিউক্লিয়াসটা ভেঙে যেতে পারে, অর্থাৎ প্রোটন বের হয়ে যেতে পারে বা নিউট্রন এদিক সেদিক হতে পারে। বাট যেহেতু স্বাভাবিক একটা বিক্রিয়া আমরা দেখছি, সেই ক্ষেত্রে মাথায় রাখবে প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হয় না। এবং প্রোটন সংখ্যা হচ্ছে কোনো একটা পরমাণুর নির্দেশক, বা কোনো একটা পরমাণুকে আমরা চিনতে পারি শুধুমাত্র তার প্রোটন সংখ্যা দিয়ে। কারণ কি? প্রোটন সংখ্যা খুব ইউনিক জিনিস, মৌলের জন্য ইউনিক জিনিসটাই হচ্ছে প্রোটন সংখ্যা। জাস্ট লাইক ডিএনএ, আমরা কি বলি একটা ডিএনএ শুধুমাত্র এই ডিএনএ সিকোয়েন্সিংটা একটা নির্দিষ্ট মানুষের জন্য হয়। সিমিলারলি প্রোটন সংখ্যাটা হচ্ছে কাইন্ড অফ মৌলের ডিএনএ, অর্থাৎ প্রোটন সংখ্যা দিয়ে এক্স্যাক্টলি একটা পরমাণুকেই বোঝায়। অর্থাৎ আমি যদি বলি এক মানে হাইড্রোজেন, যদি বলি 2 সেটা হিলিয়াম হয়ে গেল। অর্থাৎ হিলিয়ামের প্রোটন সংখ্যা কোনো দিনও 2 ব্যতীত অন্য কিচ্ছু হবে না। তোমাকে যদি বলা হয় যে প্রোটন সংখ্যা 11, অলওয়েজ বুঝবে সেটা সোডিয়াম ব্যতীত অন্য কেউ না। অর্থাৎ প্রোটন সংখ্যা একটা পরমাণুর পরিচায়ক। তাহলে স্যার একটু খেয়াল করে দেখি, আমাকে বলল আইসোটোপ, যাদের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা বলতেছি হচ্ছে আইসোটোপ। তাহলে আইসোটোপ নিশ্চয়ই আমাদের একটা মৌলের জন্য হবে, মৌলের জন্য। তাহলে ধরে নাও আমাদের আইসোটোপের সবচেয়ে কমন এক্সাম্পলটা হচ্ছে আমরা বলি হাইড্রোজেনের কথা। তাহলে ধরো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 1। আরও একটা যদি এর সম টাইপেরও যদি আরও একটা হাইড্রোজেন আছে, সেটাকে আমরা ধরে নিলাম এইটাও একই হবে, কারণ কি হাইড্রোজেন হতে হলে তার পারমাণবিক সংখ্যা কখনোই চেঞ্জ হয় না। তাহলে এটা হচ্ছে 1 গেল, এটা হচ্ছে 1, এর ভর হচ্ছে 1, এর ভর হচ্ছে 2। খেয়াল করে দেখলে স্যার, 2টা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন। আরও একটা হাইড্রোজেন আমরা ধরছি, এই যে এখানে ধরলাম হচ্ছে 3। খেয়াল করে দেখেছো ভর সংখ্যা চেঞ্জ হচ্ছে, কিন্তু পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সেম এবং তার মৌলগুলো সেম। এই যে আমরা দেখছি প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এদেরকে আমরা বলবো পরস্পরের আইসোটোপ। তাহলে স্যার হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? 3টা ভাবছো? না, 3টা হচ্ছে প্রাকৃতিকভাবে প্রাপ্ত, মানে আমরা প্রকৃতি থেকে এই 3টা আইসোটোপকে ইজিলি পেয়ে যাই। নিয়ার অ্যাবাউট বলা যায় এটা 97%-এর মতো আছে, এটা হচ্ছে 2%-এর মতো বলা যায়, এটা হচ্ছে 1%। বলার জন্য বললাম, এক্স্যাক্ট ভ্যালু এটা না। এর চেয়ে আমাদের কি হয়, এটার পরিমাণ 99% হয়ে যায়, এটার পরিমাণ 0.012% হয়, এটা হচ্ছে কেন বাকিটুকু হচ্ছে 100 থেকে বিয়োগ করলে যা হচ্ছে এরকম একটা ভ্যালু হয়। তবে এই 3টা হচ্ছে আমাদের কি আইসোটোপ, এই 3টাকে আমরা বলি হচ্ছে যে প্রাকৃতিক আইসোটোপ। এর সাথে প্রাকৃতিক
আইসোটোপ। এর সাথে হাইড্রোজেনের আরও কয়টা আইসোটোপ স্যার পাওয়া যেতে পারে? এর সাথে হাইড্রোজেনের আরও 4টা আইসোটোপ এক্সট্রা পাওয়া যেতে পারে, যেটাকে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। তাহলে ল্যাবরেটরিতে তৈরি করা যায় যে আইসোটোপগুলোকে, সেগুলোও হচ্ছে আমরা একটু দেখে ফেলবো। সেগুলো হচ্ছে 4 হাইড্রোজেন 1, তারপর হচ্ছে 5 হাইড্রোজেন 1, 6 হাইড্রোজেন 1 এবং 7 হাইড্রোজেন 1। দেখো সবার পারমাণবিক সংখ্যা সেম এবং প্রত্যেকের আইসোটোপ। তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেনের মোট আইসোটোপ সংখ্যা কত? মোট আইসোটোপ সংখ্যা হচ্ছে 7টা। কয়টা? 7টা। এটা মাথায় রাখবে, যার মধ্যে 3টি প্রাকৃতিক এবং বাকি যে 4টি আছে এই 4টি আমরা ল্যাবরেটরিতে প্রস্তুত করতে পারি। ওকে, অর্থাৎ এরা হচ্ছে কৃত্রিম আইসোটোপ। এখন স্যার একটু খেয়াল করে দেখো, আমাদের যেই হাইড্রোজেনের আইসোটোপটার ভর হচ্ছে 1, সেই হাইড্রোজেনটাকে বলা হয় হচ্ছে প্রোটিয়াম। স্বাভাবিক অবস্থায় আমরা যেই পানিটা খাই সেই পানিটা তৈরি হয় এই প্রোটিয়াম দিয়ে, অর্থাৎ H2O। এই যে হাইড্রোজেনের ভর হচ্ছে 2, তাকে আমরা বলি হচ্ছে ডিউটেরিয়াম। আমরা কি বলছি? ডিউটেরিয়াম। এই ডিউটেরিয়ামের দ্বারা তৈরি যে পানি সেটাকে আমরা লিখি হচ্ছে D2O, যাকে আমরা বলি হচ্ছে ভারী পানি, বা খাঁটি বাংলায় আমরা বলতে পারি হচ্ছে হেভি ওয়াটার। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ভারী পানি, যাকে আমরা খাঁটি বাংলায় বলছি হেভি ওয়াটার। খাঁটি বাংলা কিন্তু, খেয়াল রেখো। ওকে, হেভি ওয়াটার। ওকে, আশা করি আইসোটোপ সম্পর্কিত কিছু ধারণা হচ্ছে পেয়ে গিয়েছো। এরকমভাবে কার্বনের আইসোটোপ আছে, তারপর হচ্ছে অক্সিজেনের আইসোটোপ আছে, এরকম 118টা মৌলের হিউজ আইসোটোপ আছে। এখন স্যার আমরা পরবর্তীতে আসি, সেটা হচ্ছে আমাদের কি? আইসোটোন। আইসোটোন মানে হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান হতে পারে কাদের কাদের? ধরো আমরা এরকমভাবে একটা মৌল নিচ্ছি, এই পার্টটা হচ্ছে একটু মুছে ফেলি। ধরো আমার কাছে একটা হাইড্রোজেনের আইসোটোপ আছে যার ভর ছিল হচ্ছে 2, বা নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 2, আর তার সাথে আরও একটা হিলিয়ামকে আমরা নিলাম। সেই হিলিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 2 এবং তার নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 3। এবার স্যার একটু খেয়াল করে দেখি তো, দুইজনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দুইজনের ক্ষেত্রে এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বিয়োগ করে দিই তাহলে তার নিউট্রন সংখ্যা বের হয়ে আসে। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা হচ্ছে 1, এই ক্ষেত্রে এই হিলিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 3 বিয়োগ 2, দ্যাট মিন্স 1। খেয়াল করে দেখেছো, এই দুটো মৌলের ক্ষেত্রে তাদের নিউট্রন সংখ্যাটা কি? নিউট্রন সংখ্যাটা হচ্ছে সমান। তাই এদেরকে আমরা বলবো কি? পরস্পরের আইসোটোন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার পরবর্তী টার্মটায় চলে আসি, যেটা হচ্ছে আইসোবার। আইসোবারটা বোঝাতে গিয়ে আমরা এখানে অনেক কিছু বলেছিলাম, তখন তুমি খেয়াল করেছিলে যে আমরা ভর সংখ্যাকে কিন্তু এ দিয়ে প্রকাশ করি। তার মানে এই যে আইসোবার, বারের মধ্যে খেয়াল করে দেখো এ আছে, এ দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যা বা আমরা একে বলতে পারি হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। এখন এদের কি হতে পারে? 9-10 স্ট্যান্ডার্ডভাবে একটু বলছি, তোমরা যদি তোমাদের পর্যায় সারণীটা দেখো, পাঠ্য বইয়ের পর্যায় সারণী দেখলে তোমরা খেয়াল করলে দেখবে যে সেখানে আমাদের আর্গনের পারমাণবিক সংখ্যা ছিল 18 এবং ভর ছিল 40। যদিও এটা অ্যাকচুয়ালি 40 না, এটাকে বলা হয় 39 পয়েন্ট আমরা বলতে পারি হচ্ছে 9-এর মতো আসে ভ্যালুটা। এবং তুমি যদি এর পরবর্তীতে আরও একটা মৌলের ক্ষেত্রে দেখো, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখবে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20 এবং তার ভর সংখ্যা হচ্ছে 40, সেটাও তোমাদের বইতেই দেওয়া আছে। এই দুটো অনুযায়ী খেয়াল করে দেখো তো স্যার, দুইটা পরমাণুর ক্ষেত্রে তাদের ভর সংখ্যা সমান। যদি এরকমভাবে ভর সংখ্যা সমান হয় তাদেরকে আমরা বলবো হচ্ছে পরস্পরের আইসোবার। এরা দুইজন আমাদের পরস্পরের কি হচ্ছে? আইসোবার হচ্ছে, এরা হচ্ছে আইসোটোন হচ্ছে। আর ফাইনালি আমাদের যেই পার্টটা আছে সেটা হচ্ছে গিয়ে কি? আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন খুব ইজি একটা টার্ম, নামই দেখে বোঝা যাচ্ছে যে যাদের ইলেকট্রন সংখ্যা সেম হবে তাদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রন। এটার জন্য আমরা একটা খুব কমন এক্সাম্পল দেখি, খুব চমৎকার একটা এক্সাম্পল দিয়ে খুব ভালোভাবে বোঝা যায়। দেখো, নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9। এর ক্ষেত্রে আমরা পাচ্ছি ভর হচ্ছে 14, 16 এবং 19। খেয়াল করে দেখো, কারো কি পারমাণবিক সংখ্যা সেম না। কারো কি পারমাণবিক ভর সেম না। বিয়োগফল করে দেখো, আমরা যদি নিউট্রন সংখ্যা বের করি, এইটার নিউট্রন সংখ্যা হচ্ছে 7, এটার নিউট্রন সংখ্যা হচ্ছে 8, এইটার নিউট্রন সংখ্যা হচ্ছে 10। তার মানে দেখো নিউট্রন সংখ্যাও সেম না। তাহলে আমরা হিসেবে দেখব, যদি এদের চার্জগুলো একটু দেখি, এরা কিভাবে চার্জ ক্রিয়েট করে, যে -3, -2, -1।
তাহলে খেয়াল করে দেখো তো -3, দ্যাট মিনস এটার ইলেকট্রন সংখ্যা হবে কি, আমরা নর্মালি জানি Z মাইনাস প্লাস মাইনাস M। তাহলে Z এর ভ্যালু কত 7, মাইনাস এর চার্জ কত -3, তাহলে আমাদের কত আসে, ভ্যালুটা আসে হচ্ছে 10। সিমিলারলি এই অক্সিজেনের ক্ষেত্রে তার চার্জ সংখ্যা কত হবে 8 প্লাস 2। এই যে দেখো এটা কি হইল ইকুয়েশান, এই যে আমরা লিখে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 8 মাইনাস 2, তাহলে আমরা বলতে পারি 8 প্লাস 2, দ্যাট মিনস 10। সিমিলারলি এইটার ক্ষেত্রেও তুমি দেখবে ইলেকট্রন সংখ্যা আসবে হচ্ছে 10। তার মানে দেখো তো প্রত্যেকের ক্ষেত্রেই এই যে তিনটা আমরা মৌল দেখলাম, এই তিনটা মৌলের ক্ষেত্রেই কি হলো, তাদের টোটাল ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম। এই জন্য এদেরকে আমরা পরস্পরের আইসো ইলেকট্রন বলতে পারি। কি বলতে পারি স্যার? আইসো ইলেকট্রন। ওকে, আশা করি এটুকু বুঝতে পেরেছো। এবার আমরা খেয়াল করব হচ্ছে এই আইসোটোপ রিলেটেড কিছু কোশ্চেন তোমাদের বইতে আছে। এই আইসোটোপ রিলেটেড কিছু কোশ্চেনগুলোই আমরা হচ্ছে সলভ করার ট্রাই করব। তাহলে আমাদের এখান থেকে খুব কমন যেই ব্যাপারটা সেটা ছিল হচ্ছে তোমার কাছে দুইটা ক্লোরিন আছে। কি আছে? দুইটা ক্লোরিন। নর্মালি যখন আইসোটোপ আমরা ব্যবহার করি দুইটা দেখো একই মৌল হচ্ছে, এই জন্য এই কোশ্চেনগুলোতে সাধারণত পারমাণবিক সংখ্যা উল্লেখ থাকে না, থাকতেও পারে নাও থাকতে পারে, সেম ব্যাপার। যেহেতু পারমাণবিক সংখ্যা সেম এই জন্য আলাদা করে তাদেরকে উল্লেখ করে না। এখন খেয়াল করো, ধরে নিচ্ছে এই আইসোটোপটা প্রকৃতিতে আছে, একটা আইসোটোপ যার ভর হচ্ছে 35, আর একটা আইসোটোপ যার ভর হচ্ছে 37। আর পারমাণবিক সংখ্যাটা আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এটা কোশ্চেনে নাও থাকতে পারে। এখন ধরলাম এই যে 35 ভরের যেই ক্লোরিন আইসোটোপটা, এটা প্রকৃতিতে আছে 75%, এবং এই যে 37 ভরের যেই আমাদের ক্লোরিনটা আছে এটা প্রকৃতিতে আছে হচ্ছে 25%। এখন দেখো দুটো ভিন্ন ভিন্ন। এখন তাহলে আমরা হিসাব যখন করি, নর্মালি ছোটোখাটো যে হিসেবগুলো করি, ওই হিসেবের মধ্যে আমরা কোন ভরটা নিব? যেটা বেশি আছে সেটা না, এটাকে আমরা একটু গড় করি। এই গড় থেকে দেখো এটা একটা আপেক্ষিক পারমাণবিক ভর, এটা একটা আপেক্ষিক পারমাণবিক ভর, দুইটা আপেক্ষিক পারমাণবিক ভর থেকে গড় করে আমরা যেই ভ্যালুটা পাই তাকে আমরা বলি গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এই ক্লোরিনের ক্ষেত্রে আমরা পেতে পারি কি? গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল, দেখো এটা করার কিছু উপায় আছে, আমি তোমাদেরকে একেবারে সোজা পার্ট থেকে সোজা পার্ট পর্যন্ত হচ্ছে দেখায় দিব। সেটা হচ্ছে 35 ভরের যে আইসোটোপটা আছে সেটা কতটুকু আছে? সেটা আছে হচ্ছে 75%, প্লাস এই যে 37 ভরের ক্লোরিনটা আছে এটা প্রকৃতিতে আছে কত পার্সেন্ট? 25%। তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করলে কি হবে? 35 ইন্টু 75 ডিভাইডেড বাই 100%, মানে হচ্ছে 100 দিয়ে ডিভিশন, আর তার সাথে কি হচ্ছে 37 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। এখন স্যার খেয়াল করে দেখো তো, এটাকে আমরা লিখতে পারি 35 ইন্টু 75, স্যার আমরা কি এটাকে লিখতে পারি 35 ইন্টু 75 ডিভাইডেড বাই 100 প্লাস 37 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। এখন দেখো লসাগু করলে কি হচ্ছে? লসাগু করলে 100 হচ্ছে, এখান থেকে আমার 35 ইন্টু 75 প্লাস 37 ইন্টু 25। বেসিক্যালি এভাবে করে হচ্ছে আগানো যায়। এখন কথা হচ্ছে আমরা এত এই যে প্রসেসগুলো তোমরা বলতেই পারো স্যার এখান থেকে তো ক্যালকুলেশন করলে আমরা ইজিলি বের করে ফেলতে পারতাম। জিনিসটাকে যখন আমরা ম্যাথামেটিক্সে থাকবে তখন এটাকে আমরা কিভাবে করতে পারি? শুরুতেই তুমি এই লাইনটাই চলে আসবে। কিভাবে চলে আসবে সেটাই আমরা একটু দেখি। এই লাইনটাই আমি একটু রিপিট করছি। দেখো 35 ভরের ক্লোরিন আছে 75%, লিখলাম 75 ইন্টু 75, পার্সেন্টেজ লিখিনি, খেয়াল করে রাখো, প্লাস 37 ভরের যে আইসোটোপটা ছিল সেটা প্রকৃতিতে আছে 25%, এই পার্সেন্টেজটাও আমরা লিখলাম না। তাহলে কি করব? যেহেতু পার্সেন্টেজ দুই ক্ষেত্রেই উল্লেখ করিনি, আমি উভয়কে পার্সেন্টেজ দিয়ে ভাগ করে দিয়েছি, মানে 100 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে খেয়াল করে দেখো আমরা ডিরেক্ট এখান থেকেই আমি কিন্তু এই লাইনটা লিখে ফেলতে পারি চাইলেই।
তখন দেখবে তোমাদের ম্যাথটা করাটা কম্পারেটিভলি ইজিয়ার হয়ে গেছে। তাহলে এইটার ক্ষেত্রে তুমি সিম্পলি ক্যালকুলেশন করলে দেখবে আমাদের ভ্যালু এসেছে 35.5। সো এই প্রসেসে তুমি কি করতে পারো, সূত্র মনে না রেখে কোশ্চেন দেখে দেখেই হচ্ছে এটাকে বের করে ফেলা সম্ভব। এখন তোমরা বলতে পারো মাত্র 2টা ডেটা নিয়েই হচ্ছে এরকম কি আসে সবসময়? না, এটা 3টা ডেটা হতে পারে, 4টা ডেটা হতে পারে, যতগুলো। যেমন ধরো এখানে আমার হাইড্রোজেন যেটা ছিল, হাইড্রোজেনের প্রাকৃতিকভাবে আমরা 3টা আইসোটোপ পাই। 3টা আইসোটোপের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, আমরা হচ্ছে এই সিমিলার ওয়েতে কোনটা কত পার্সেন্ট আছে এভাবে করে ক্যালকুলেশন করে আমরা কনক্লুশনে চলে আসতে পারি। এবার স্যার আমরা রিভার্স মেকানিজমটা দেখতে চাই। রিভার্স মেকানিজম কিভাবে? ধরো তোমার কাছে একটা কপার দেওয়া আছে, যেই কপারের ভর হচ্ছে 63 কপার, যার পারমাণবিক সংখ্যা 29, আরেকটা হচ্ছে 65 কপার, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। যেহেতু আইসোটোপ তাদের পারমাণবিক সংখ্যা সেম থাকবে। বলে দিল তাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। এবার বলল কোন আইসোটোপটি প্রকৃতিতে শতকরা কি পরিমাণে আছে। তার মানে আগেরবার দেখো পার্সেন্টেজ উল্লেখ ছিল, তুমি গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করেছো। আর এইবার হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, তোমাকে শতকরা পরিমাণটা বের করতে বলেছে। তাহলে স্যার আমরা কীভাবে এই ম্যাথটা করতে পারি? আমরা শুরুতেই ধরে নিতে হবে হচ্ছে যে ধরি 63 ভরের কপার প্রকৃতিতে আছে X%। সুতরাং আমাদের এই যে আরও একটা কপার ছিল 65 কপার প্রকৃতিতে আছে কত পার্সেন্ট হবে? একটা যদি X পার্সেন্টেজ হয় আর একটা হবে 100 - X%। এখন শর্ত মতে আমরা কি লিখতে পারি? আমরা শর্ত মতে লিখতে পারি 63 কপার, সেই আগের মতো প্রসেস আছে হচ্ছে X%, লিখলাম X, পার্সেন্টেজ উল্লেখ করিনি, খেয়াল রেখো। এরপরে আছে হচ্ছে 65, এটা কতটুকু আছে? 100 - X%, 100 - X, পার্সেন্টেজ লিখিনি। তাহলে আমরা কি করব? পার্সেন্টেজ দিয়ে ভাগ করে দেবো, ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু, আমাকে এই যে দেখো আপেক্ষিক পারমাণবিক ভরটা বলে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি 63.5। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো 63x প্লাস 65 100 মাইনাস 65x ইজ ইকুয়াল টু 100টাকে ওই সাইডে নিয়ে গেলাম, আসবে হচ্ছে 6350। তাহলে স্যার এই পাশে আমাদের থাকতেছে কি? দেখো 63 থেকে -65 করলে আমাদের আসবে হচ্ছে -2x ইকুয়াল 6350 মাইনাস 6500। সংখ্যাটাকে আমরা ডান পাশে নিয়ে চলে গিয়েছি। এরপর খেয়াল করে দেখো আমাদের কি আসছে, -2x ইজ ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে দেখবে -150 চলে এসছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, বা x ইজ ইকুয়াল টু -150 ডিভাইডেড বাই -2x। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসবে কত? আমাদের ভ্যালু আসবে কিন্তু 75। অর্থাৎ দেখো তো x এর ভ্যালু 75 এসছে, তার মানে কি 63 কপারের পার্সেন্টেজটা আমরা পেয়ে গিয়েছি। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং 63 কপার প্রকৃতিতে আছে 75%। সুতরাং আমাদের কি হবে? 65 কপার প্রকৃতিতে আছে 100 - 75%, এই যে 100 - X দিয়ে দিলাম। তাহলে আমাদের কত থাকে? 25%। অর্থাৎ আমরা বের করে ফেলেছি যে আমাদের এই ক্ষেত্রে 63 কপার আছে হচ্ছে 63 কপারকে পাচ্ছে হচ্ছে 75% এবং 65 কপারকে পাচ্ছে হচ্ছে 25%। আশা করি স্যার এই আইসো রিলেটেড কোশ্চেনগুলোর সলিউশন পেয়ে গিয়েছো।